নো বিরাট কোহলি, নো মোহাম্মদ সিরাজ, নো হার্দিক পান্ডিয়া, কেউ কিন্তু এই সিরিজের মধ্যে থাকবে না। আমরা আজকের আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের প্রথম যে ওডিআইটা আছে সেটার কিন্তু প্রিভিউ আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। ভিডিওটা শেষ অবধি দেখবেন, অনেক কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার আছে এবং কি আমরা বেস্ট 11 কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং একটা স্যাড নিউজ আছে যেটা আমরা এই ভিডিওর মধ্যে সেটাও আলোচনা করব। একজন লেজেন্ডারি ক্রিকেটার কিন্তু আমাদের ছেড়ে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আমরা তাকে দেখতে পারবো না মাঠে খেলতে। তো আজকের ভিডিও শেষ অবধি দেখে যাবেন। আমি সুদীপ্ত এবং ও শান্তনু, আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল। তো ভিডিও শুরু করছি কোনো রকম সময় নষ্ট না করে। তো সবার প্রথমে যে নিউজগুলো আছে সেগুলো বলে দিই। যেমন বিরাট কোহলি কিন্তু আফগানিস্তানের সিরিজের জন্য বর্তমানে থাকছে না, কারণ হচ্ছে তার হ্যামস্ট্রিংয়ের চোট আছে। আমরা আইপিএল ফাইনালে দেখেছিলাম হ্যামস্ট্রিংয়ের প্রবলেম চলছিল। হার্দিক পান্ডিয়াও কিন্তু একদিন আগে ফিট ছিল, পরের দিন ফিট ডিক্লেয়ার অলরেডি করে দিয়েছিল, তারপরের দিন আবার আনফিট ডিক্লেয়ার করে কিন্তু হার্দিক পান্ডিয়াও রুলড আউট হয়ে গেছে এই সিরিজ থেকে। সেম সিরাজের জন্য, সিরাজ কিন্তু আনফিট ছিল না, সেখান থেকে জানি না কি হয়েছে, সেন্টার অফ এক্সিলেন্স থেকে কিন্তু ক্লিয়ারিটি দেয়নি। তো এখানে সিরাজও নেই, সিরাজের বদলে পরিষ্কারভাবে কে এসছে, প্রসিদ্ধ কৃষ্ণা চলে এসছে। তো লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট একদম। রোহিত শর্মাও কিন্তু মাঝখানে ছিল না, রোহিত শর্মাও চলে এসছে, লাস্টে গিয়ে ক্লিয়ারেন্স পেয়ে গেছে। রোহিত শর্মা শুভমন গিলকে কিন্তু আমরা ওপেন করতে দেখতে চলেছি, এটাই আমাদের কাছে অন্তত রো কোয়ের মধ্যে অন্তত রো আছে, এটাই আমাদের কাছে স্বস্তি, একমাত্র স্বস্তি আছে। তো আফগানিস্তান আর ইন্ডিয়ার যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখে থাকি, আফগানিস্তানের কাছে কিন্তু ইন্ডিয়া এখনো অবধি কোনো ম্যাচ হারেনি, না ওডিআই না টি20, না যে দুটো টেস্ট হয়েছে সেই দুটো টেস্টও কিন্তু হারেনি। তো এতটাও আমি মনে করি সোজা হবে না। কেন বলছি, যখন বেস্ট 11টা আমরা আলোচনা করব তখন দেখবেন, কারণ আফগানিস্তানের সঙ্গে আমরা কম্পেয়ার করব আফগানিস্তান এখন কোন সিচুয়েশনে রয়েছে। ওদের ওডিআই টিম, আমরা আফগানিস্তানকে জানি, ওদের ওডিআইয়ের জন্য কিন্তু ওরা খুব উপরে উঠে এসছে, রাশিদ খান এরকম আসছি, ওগুলোর উপরে আসছি। তো আন্ডার গিল, সবার প্রথমে আমি এই জিনিসটা বলতে চাই, শুভমান গিলের ক্যাপ্টেন্সির আন্ডারে কিন্তু আমরা সেরকম ইন্ডিয়ার পারফরমেন্স দেখতে পারিনি। দুটো সিরিজ হয়েছে এখনও অবধি, তার মধ্যে 6টা ম্যাচ হয়েছে, মাত্র 2টো ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সঙ্গে, একটা তো হোমে ছিল। অস্ট্রেলিয়ার সঙ্গেও কিন্তু দুটো ম্যাচ হেরেছে, একটা জিতেছে। সাউথ আফ্রিকার সঙ্গেও কিন্তু 2টো ম্যাচ জিতেছে, একটা হেরেছে। এমনকি রোহিত আর বিরাট কোহলি দুজনে টিমের মধ্যে থাকার পরেও, তাহলে এখানে আমি দোষ দেবো না শুভমান গিলের, খুবই আর্লি এটা বলতে গেলে, ঠিক আছে, এত তাড়াতাড়ি দোষ দেওয়া, হ্যাঁ মাত্র শুরু হয়েছে, এখানে এতটা দেওয়া প্রয়োজন না। তবে আমরা রোহিত শর্মা আর কোহলিকে কিন্তু সেই সময় ফর্মে দেখতে পেরেছিলাম 2025 থেকে শুরু করে 2026, আর এই দেখতে পারবো না। রোহিত শর্মার আইপিএল ফর্ম তো ভালোই ছিল বলতে গেলে, খুব একটা তো খারাপ ছিল রোহিত শর্মা আইপিএল ঠিকঠাক। হ্যাঁ, তো যাই হোক, 15 মেম্বারের একটা স্কোয়াড রিলিজ করা হয়েছে, 15 মেম্বারের স্কোয়াড, এটা কিন্তু নোটিসেবল, কারণ হচ্ছে ওডিআই হোক টি20 হোক, ইন্ডিয়া কিন্তু 15 মেম্বারের স্কোয়াড একমাত্র দেখা যায় আইসিসি টুর্নামেন্টগুলোতে কিন্তু একমাত্র ওরা রিলিজ করে, সেখানে কিন্তু শুধু 15 জনই এখানে চুজ করা হয়েছে। তার মধ্যে কিছু কিছু নাম আছে যেগুলো নতুন নাম আছে, যেমন কিছু না, একটা দুটোই আছে, সেটা হচ্ছে প্রিন্স যাদব ওডিআই টিমে ঢুকে গেছে সোজাসুজি। মোহাম্মদ শামির ভাই পারফেক্ট রিপ্লেসমেন্ট আমার মনে হয় এটা, ঠিক আছে, যার জন্য প্রিন্স যাদবকে নেওয়া হয়েছে, পুরো সিমে বল করে একদম মোহাম্মদ শামির মতো প্রিন্স যাদব। হ্যাঁ, তারপরে ঈশান কিষান রয়েছে, ঈশান কিষান কিন্তু ওডিআই টিমে নিজের জায়গা মানিয়ে নিয়েছে একদম পরিষ্কারভাবে, এবং ঈশান কিষান যেখানে যাচ্ছে না, হ্যাঁ, এবং বিরাট কোহলির জায়গায় কে খেলবে, ঈশান কিষান নাকি হচ্ছে যে আসতে চলেছে সে? তো 15 মেম্বারের স্কোয়াড। হ্যাঁ বল, তুই কি বলছিলি? মানে আমরা যখন তোমার প্লেইং 11 বানাবো তখনই বলতে পারবো যে তোর কোহলির বদলে কে। আর নীতিশ কুমার রেড্ডি, আমি বলবো না কামব্যাক হয়েছে, নীতিশ কুমার রেড্ডি অনেকটা হারিয়ে গেছিল, যেহেতু ওডিআই অনেকদিন আগে হয়েছিল, সেই সময় নীতিশ কুমার রেড্ডি ওডিআই টিমের মধ্যে ছিল, এবং হার্দিক পান্ডিয়ার কিন্তু পারফেক্ট একদম রিপ্লেসমেন্ট হিসাবে খেলছে। হার্দিক পান্ডিয়া খেললে হয়তো চান্স পেতো না টিমে, সেখানে যেহেতু খেলছে না, সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডিও খেলতে পারে টিমের মধ্যে। যা ফর্ম দেখাচ্ছে আমার মনে হয় একদম ঠিকঠাকই আছে, হ্যাঁ না ঠিকঠাক একদম পারফেক্ট রয়েছে। তো বিরাট কোহলির জায়গায় 3 নম্বরে কে খেলতে চলেছে, এটা হচ্ছে প্রশ্ন। আর প্রথমেই বলছি যে বিরাট কোহলি আর ওডিআইতে নেই, ঠিক আছে, মানে ওডিআই কোনো আর ওডিআইতে নেই না, ভয় পেয়ে যাবে সবাই। তো এই সিরিজের মধ্যে নেই, তো বিরাট কোহলির জায়গায় কে খেলছে? বিরাট কোহলির জায়গায় অফিসিয়ালি তো এখনো কাউকে আনা হয়নি টিমের মধ্যে, কিন্তু যা শোনা যাচ্ছে জয়সওয়ালকে কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে, যে হচ্ছে বিরাট কোহলির জায়গায় রিপ্লেসমেন্ট হিসাবে আসছে। খেলতে পারবে কি না খেলতে পারবে সেটা পরের কথা। তো জয়সওয়ালকে আনা হয়েছে কেন, ঋতুরাজ না কেন, এখানেও প্রশ্ন উঠতে পারে, কারণ ঋতুরাজের কিন্তু বর্তমানে যা ফর্ম চলছে, এখন আগুন ফর্ম চলছে, যে ওদের ট্রাই নেশন যে সিরিজ হচ্ছে ইন্ডিয়া এর সাথে, সেই সিরিজের মধ্যে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় অলরেডি একটা সেঞ্চুরি, একটা 66 রানের কিন্তু ইনিংস খেলে ফেলেছে অলরেডি। তাহলে এখানটায় কেন, তোর কি মনে হয়?
হয় যে এখান থেকে কেন জয়সওয়ালকে সিলেক্ট করা হলো, ঋতুরাজকে করা হলো না? কেন লাস্ট যখন সিরিজ হলো তখন কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু হ্যাঁ লেভেলে ছিল, সেঞ্চুরি মেরে গেছে। হ্যাঁ ওটাই তো প্লাস বলছি। এখানে আবার এটাও ভাব তুই যে জয়সওয়ালও কিন্তু লাস্ট ম্যাচ যেটা ওডিআই খেলেছে সেই ম্যাচেও কিন্তু জয়সওয়ালের সেঞ্চুরি আর আছে। আমরা কিন্তু এর আগেও বলেছি ভাই জয়সওয়াল কিন্তু ভাই মানে ওডিআইয়ের জন্য পারফেক্ট, ঠিক একদম আছে পারফেক্ট। তো এখানে জয়সওয়ালকে আমি মনে করি যেটা যে জয়সওয়ালকে কেন সিলেক্ট করা হলো এখানে, জয়সওয়াল যেহেতু টেস্ট টিমের একজন পার্মানেন্ট মেম্বার রয়েছে, এর জন্য ওকে যে টিম ইন্ডিয়ার সঙ্গে হয়তো চান্স পাবে না, গায়কোয়াড়ও খেলতে পারবে না হ্যাঁ, আর জয়সওয়ালও খেলতে হ্যাঁ। পারবে না, কিন্তু আমার মনে হয় এখানে জাস্ট ও টেস্ট টিমে রয়েছে, এর জন্য ওর স্টেকটা একটুখানি হেভি বেশি আছে। আছে, তো হ্যাঁ। এখানে মন খারাপ করার কিছু নেই, ঋতুরাজ গায়কোয়াড় যদি এরকম পারফরমেন্স করতে থাকে টিম ইন্ডিয়া ঢোকা মুশকিল এখন, কারণ শ্রেয়াস আয়ার আছে 4 নম্বরে, ঠিক আছে? এখন তো যা ওই team- জায়গাটায় বিরাট কোহলি, রোহিত শর্মা আর গিল এগুলোকে কেউ রিপ্লেস করতে পারবে না। সেটাই। খেলে যাও আর আগামী 1-2 বছর পরে গিয়ে তো করবে ঋতুরাজ গায়কোয়াড়ে, তার আগে আমি ভাই চান্স দেখছি না, না না, কোনো না। রকম, ঠিক আছে? আর যারা রেস্ট করিয়েছে এখানে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা, এটা বোঝা যায় যে 10 ওভারের গেম, হ্যাঁ, ঠিক আছে? এটা workload মানলাম আমি management, ওয়ার্কলোড হ্যাঁ। ম্যানেজমেন্টের জন্য। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল কোথায়? হ্যাঁ এটা কিন্তু একটা দারুণ মানে লাস্ট সিরিজে vital কিন্তু point। রবীন্দ্র জাদেজা খেলেছে, লাস্ট সিরিজে লাস্ট 2-3টে যে কটা সিরিজ ছিল খেলেছে লাস্ট সিরিজে। অক্ষর প্যাটেল একজন প্রমিনেন্ট মেম্বার ছিল এর মধ্যে, টিমের মধ্যে, অবশ্যই। যে তোর ওয়ার্ল্ড কাপ খেলার মতো আমরা জানতাম যে ঠিক আছে টিমে থাকতো, জাদেজা থাকলে অক্ষর প্যাটেল খেলতে পারতো না সেটা মানছি, কিন্তু অক্ষর প্যাটেলকে কিন্তু পুরো ব্যাক আউট করে দিয়েছে এখান থেকে। দেখ এখন কিন্তু ওদের মতন হ্যাঁ, অভিজ্ঞতা প্লেয়ার, experience, এটাই মেন দরকার এখন। আর অলরাউন্ডার, হ্যাঁ, ঠিক আছে, বিশেষ করে একটা কারণ নেই। হতে পারে যে এক্সপেরিমেন্ট করছে, এখনো বাকি আছে 1 বছর, ঠিক আছে? হ্যাঁ। আর কিন্তু ওডিয়াও বেশি বাকি নেই, না, তাই বলে। এইটাই বলতে নিয়েছিলাম। ওয়াশিংটন সুন্দরকে সবসময় গৌতম গম্ভীর আগিয়ে রাখে, আমি আগিয়ে দেখেছি রাখে। এটা ওই সেম প্রায় অনেকটা একই রকম হ্যাঁ। নিয়ে আসে ও, ঠিক আছে? যেরকম অক্ষর টি-20 প্যাটেল- কথা বললাম, ওখানে কোনো জায়গায় ছিল না কিন্তু- ফিট, কিন্তু- কিন্তু তাও কিন্তু হ্যাঁ। ওকে ব্যাক করেছে। হ্যাঁ, কিন্তু Same জাদেজার ODI দোষটা কোথায়? জাদেজাকে কি তাহলে এখন জাদেজাকে ছাড়া ভাবছে ইন্ডিয়ান টিম? 2027 ওয়ার্ল্ড কাপে কি আমরা জাদেজাকে দেখতে পারবো না? সেটাই তো ভাবছি ভাই, দেখ হ্যাঁ। টেস্টেও দেখা যায়নি, এখন কি ওডিআইতে তবে দেখা যাবে না? হ্যাঁ, হ্যাঁ তবে এটা ভুল করবে, এটা ভুল অবশ্যই। করবে। আমি মনে করি জাদেজার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে অবশ্যই এখানে রাখতে হবে 2027-এ। ওয়াশিংটন সুন্দর এদের তো এখনো টাইম আছে, অনেক টাইম time, আছে। অনেক time আমার আছে। 2027-এর আমার ওয়ার্ল্ড কাপ জিততে হবে, আমার বিরাট কোহলি, রোহিত শর্মার স্বপ্ন, সেই অবশ্যই। স্বপ্নটার জন্য। আর গৌতম গম্ভীরকে আমি দেখেছি ভাই, ওর টিমের মধ্যে সিনিয়র প্লেয়ার একমাত্র ওকে তাড়াতে পারেনি, তাই সেটাই। নাহলে ওর হাতে যদি থাকতো ও ওডিআই টিমে পুরোপুরি টেস্ট টিম যেমন নতুন বানিয়েছে সেরকমই সেম টু সেম ওডিআই টিম বানাতো, যে এখানে আমি পুরনো প্লেয়ার কেউ রাখবোই না, আমি আমার মতো প্লেয়ার নিয়ে আসবো, জিতলে আমার হারলেও আমার, এরকম আর কি মেন্টালিটি ছিল গৌতম গম্ভীর। দেখ এইটা একটা যার একটা পার্সোনাল ম্যাটার হতে পারে, কিন্তু আমার মনে হয় যে টিমকে যদি স্ট্রং করতে হয় না, হ্যাঁ। বিশেষ করে ওডিআই, হ্যাঁ। 50 ওভারের আর ফরম্যাট জাদেজার কিন্তু থেকে experience কে আছে? আর জাদেজার থেকে 50 ওভারের experience? ফরম্যাট কিন্তু মানে তোর মুখের কথা না, ঠিক হ্যাঁ। আছে? এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের কিন্তু কাম আসে। আর মেন কথা হচ্ছে জাদেজা যে রিপ্লেসমেন্ট, আমার মনে হয় না এখানে কেউ এখানে পূরণ করতে পারবে। আচ্ছা, ভাই। এটা কি শুনেছিস ম্যাচের উপরে তো আসছি আমরা, যে ধর্মশালার মাঠে কিন্তু বৃষ্টি হওয়ারও চান্স রয়েছে। হ্যাঁ, আর আর রিসেন্ট কিন্তু কয়েকদিন ধরে হ্যাঁ, হচ্ছে টানা। ধর্মশালার যে মাঠ রয়েছে, তবে আমরা আজকে যে ভিডিও বানাচ্ছি শুক্রবারে, শনিবারে কিন্তু শুক্রবার আর রবিবারে বেশি চান্স রয়েছে, হ্যাঁ। শনিবারে একটু কম চান্স রয়েছে। জানি না এরকম দেখে ডেট ফেলেছে কিনা, এরকম তো সেটা- হয় না, 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 এরকম ঠিক আছে? হয় না, কিন্তু কম চান্স রয়েছে, দেখা যাক। আর ধর্মশালার মাঠে আমরা জানি কি যে ফাস্ট বোলিং ফ্রেন্ডলি বেশিরভাগ, হ্যাঁ। ঠিক আছে? এখানে তাই বলে 3টে ফাস্ট বোলার তো আসবে ইন্ডিয়ার, তো এখান থেকে আমরা ইন্ডিয়ার বেস্ট 11-এর উপরে আসি, যে বেস্ট 11 কি হতে পারে। পরিষ্কার হিসাব, কোনো এদিক ওদিক করার প্রয়োজন নেই। না, না, না। শুভমান গিল আর রোহিত শর্মা এই দুজন ওপেনিং করছে। অনেকদিন বাদে এমনিতেও আবার এদের দেখবো। দুজনের তোর এখন যদি তুই রেকর্ড দেখিস, বেস্ট ডুও বলতে গেলে, বেস্ট ওপেনার ওডিআই ক্রিকেটের। ওদের কিন্তু 38টা ম্যাচে 2360 রান আছে, আবার 63.8-এর কিন্তু এখানে ব্যাটিং এভারেজ আছে, বাপরে। প্লাস হচ্ছে 7খানা কিন্তু সেঞ্চুরি পার্টনারশিপ রয়েছে এদের দুজনের। বর্তমানে কিন্তু বেস্ট ওপেনার, এটা নিয়ে হ্যাঁ, কোনো হ্যাঁ, ডাউট নেই, না, ঠিক আছে? কোনো এদের doubt দুজনের। নেই। তো আর এখানে রোহিত শর্মারও সামনে একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হতে চলেছে, প্রথম ইন্ডিয়ান ওপেনার যে 16,000 রান কমপ্লিট করবে, আর 6 রান বাকি আছে মাত্র রোহিত শর্মার নামে। এটা হতে। এখন যেই ম্যাচে খেলবে কোনো না কোনো অ্যাচিভমেন্ট হ্যাঁ, হবে অবশ্যই। এদের। ঠিক আছে, তারপরে এরা দুজন থাকবে। 3 নম্বরে যে প্লেয়ারটা আসবে বিরাট কোহলিকে রিপ্লেস করতে, সেটা হচ্ছে ঈশান কিষান। একদম, কারণ no ঈশান doubt। কিষান এখানে কোনো রকম ডাউট
ডাউট নেই। ঈশান কিষান নিজের জায়গা মানিয়েছে, তারপর ডবল সেঞ্চুরি আছে ঈশান কিষানের, প্লাস হচ্ছে এখানে ইয়েও ভালো রয়েছে। তো 24 ম্যাচে 943 রান, তোর ইয়ে রয়েছে 33 রান, 42-এর এভারেজ রয়েছে, কোনো দিক থেকে খারাপ না। হ্যাঁ, একটা ডবল সেঞ্চুরি আছে, সেঞ্চুরি নেই কিন্তু ডবল সেঞ্চুরি আছে, ঠিক আছে। তারপরেও বসে পড়েছিল অনেকদিন আগের কথা, এটা নিশ্চয়ই মনেই আছে আপনাদের, শুভমান গিল যেই সময় মেরেছিল ওর আশেপাশেই। তো এখান থেকে কিন্তু ঈশান কিষান 3 নম্বরে চলে আসবে। আর আমার মনে হয় ঈশান কিষান পারফর্মও করবে, যে এখন গডস চাইল্ড, ঠিক আছে। রিঙ্কু সিং এর যদি গডস প্ল্যান হয়ে থাকে, ঈশান কিষান কিন্তু এখন গডস ফেভারিট চাইল্ড যেটাকে বলা হয়। ঈশান কিষানের ফর্মও কিন্তু খুব সুন্দর যাচ্ছে। ঈশান কিষান 3 নম্বরে আসবে। 4 নম্বরে নিশ্চয়ই কোনো ডাউট নেই, 4 আর 5 নিয়ে, সেটা শ্রেয়াস আইয়ার আর কে এল রাহুল। আচ্ছা, এইটা খেতে বলার আগে তো কিপার কে করবে? ঈশান কিষান। কে এল রাহুলকে আর দেবে তোর ঈশান কিষান থাকলে, উইকেট কিপার ব্যাটসম্যান, আর কে এল রাহুল হচ্ছে ব্যাটসম্যান উইকেট কিপার। ওকে তো জোর করে বানিয়েছে না, ওকে ও করতো পার্ট টাইম, কিন্তু ও কোনো টিমের মধ্যে থাকলে, ঠিক আছে, সেখানে যদি একটা মেন কিপার থাকে ও কখনো কিপিং করবে না। রাহুল নামের ছেলেরা সবকিছু পারে, এটা ঠিক কথা, যে ভার্সেটাইল, এটা আলাদা ব্যাপার, কিন্তু ঈশান কিষান থাকতে এখানে করবে না। আর ঈশান কিষানের চান্স ফার্স্ট কিপার, হ্যাঁ ঈশান কিষান। ও যাই হোক, এর আগে যাই হয়েছে, টিমের মধ্যে জায়গা হচ্ছিল না অন্যান্য প্লেয়ারের, ঠিক আছে। 3 নম্বরে বিরাট কোহলি খেললে তো ইয়েকেই করতে হতো, কে এল রাহুলকে করতে হতো না, আর কোনো অপশনও নেই। তো 5 নম্বরে কে এল রাহুল চলে আসবে। 6 নম্বরে কিন্তু এখানে চলে আসবে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। তারপরে চলে আসবে 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 8 নম্বরে আসবে। 8 নম্বরে কিন্তু আগের বার যে ছিল এখানে ওয়াশিংটন সুন্দরের জায়গায় আগের বার জাদেজা ছিল, এবার ওয়াশিংটন সুন্দর চলে আসবে। স্পিনার একটা দরকার। নীতিশ কুমার রেড্ডির মিডিয়াম পেস রয়েছে, প্লাস হচ্ছে ব্যাটিং রয়েছে 7 নম্বরে, 6-7 নম্বর অবধি, মানে যাকে হার্দিক পান্ডিয়া রিপ্লেস। হ্যাঁ, 8 নম্বরটা এখানে ইন্টারেস্টিং হতে চলেছে। 8 নম্বরে গতবার হর্ষিত রানা ছিল, যাকে অলরাউন্ডার বর্ণনা করা হয়, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না অলরাউন্ডার। 8 নম্বরে এখানে যেহেতু হর্ষিত রানা নেই, কুলদীপ যাদব চলে আসবে। আর কোনো অলরাউন্ডার নেই টিমের মধ্যে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া নেই যেহেতু। তো 8 নম্বরে কুলদীপ যাদব চলে আসবে। 9, 10, 11 তিনটে ফাস্ট বোলার আসবে। এক হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, এক হচ্ছে তোর আর্শদীপ সিং, আর এক হচ্ছে প্রিন্স যাদব। প্রিন্স যাদবকে আমরা এই ম্যাচে ডেবিউ করতে দেখছি। আমার এটা মনে হয় গুরনুর ব্রারের আগে অনেক আগে চান্স পাবে ও, যেহেতু ভাই পাবেই। প্রিন্স যাদবের ধার অন্যরকম বলে, ঠিক আছে। আর হচ্ছে ওদিকে হর্ষ দুবে রয়েছে, হর্ষ দুবে চান্স পাবে না। স্পিনার কুলদীপ থাকতে একই রকম স্পিনার, চায়নাম্যান স্পিনারই, তাহলে এখানে কুলদীপে থাকে, ও পাবে না। গুরনুর ব্রারও কম দেখছি আমি চান্স রয়েছে এখানে, কিন্তু প্রিন্স যাদব পেয়ে যাবে। এটুকু মোটামুটি এই হচ্ছে আমাদের 11, আর এটাই হতে চলেছে মোটামুটি। আমরা 99% কনফার্মেশন দিতে পারি যে এরকম। অবশ্যই। তাহলে কি এখান থেকে কি বিশ্বকাপের মোটামুটি একটা আমরা প্লেইং 11 এবার তুই এটা বলতো যে এই যে টিমটা হচ্ছে, এর মধ্যে তুই কোহলিকে ঢুকা। হ্যাঁ অবশ্যই, কোহলিকে ঢুকা, বুমরাকে ঢুকা, তাহলে কি এই টিমটাই কি বিশ্বকাপে হতে চলেছে? বুমরা দেখ, এখানে প্রসিদ্ধ কৃষ্ণা থাকবে না, বুমরা, সিরাজ, ঠিক আছে, আর সিরাজও কামব্যাক করবে, আর্শদীপ সিং, এই 3 জন থাকবে ফাস্ট বোলার। স্পিনার থাকবে কুলদীপ যাদব, ঠিক আছে, কুলদীপ যাদব থাকবে। তারপরে ওদিকে জাদেজা যদি ঢোকে, জাদেজা, নালে ঢুকবেই, আমার মনে হয় জাদেজা ঢুকবেই, ঠিক আছে। জাদেজার এখনো ক্যারিয়ার শেষ হয়নি ভাই। হ্যাঁ, আর সিলেক্টররা রয়েছে তো, সিলেক্টর শুধু কোচের কথা থোড়ি হবে, ঠিক আছে। তো এখান থেকে এরকম, তাহলে কি 2027 এর টিম এরকমই প্রায় রেডি বলতে গেলে, প্রায় রেডি হতে চলেছে। নতুন আর কোনো তো ইনক্লুশন হবে না আমার মনে হয় না। ওডিআই ফরম্যাটে আমার মনে হয় এখন ডেবিউ দেবে, ঠিক আছে। এখন তো দিয়েছে তো একজনকে, প্রিন্স যাদব। না ওটা দিয়েছে, কিন্তু যখনই ঢুকবে তখন প্রিন্স যাদব কিন্তু মানে অবশ্যই বাইরে চলে যাবে, প্রিন্স যাদব তো অবশ্যই যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমার মনে হয় 2027 বিশ্বকাপের কাউন্টডাউন শুরু, ঠিক আছে। টিমের আফগানিস্তানকে নিয়ে যেটা বলছিলাম, আফগানিস্তানকে কিন্তু এত হালকা নিলে হবে না। আফগানিস্তানের রিসেন্ট যদি আমরা রেকর্ড দেখি, 2023 পর থেকে 12টা ওডিআই খেলেছে, 6টা ম্যাচ কিন্তু তার মধ্যে জিতেছে, ঠিক আছে। প্রায় 60%-এর কিন্তু ইয়ে রয়েছে, উইনিং পার্সেন্টেজ রয়েছে। আর আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু প্রত্যেকে অনেক বছর ধরে সেম টিমভাবে খেলে আসছে। এর জন্য কিন্তু বিশেষ করে কোচটা ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি এখন, ওই কোচের আন্ডারে কিন্তু, আরে নামটা কি, জনাথন ট্রটের আন্ডারে কিন্তু খুব সুন্দর ও রেডি করে দিয়ে গেছিলো টিমটাকে গত কয়েক বছরের মধ্যে। যে যেমন রহমত শাহ বল, হাসমদুল্লাহ শাহিদি বল, রহমতুল্লাহ গুরুবাজ বল, তারপরে হচ্ছে তোর আখিল বলে নতুন যে উইকেট কিপারটা আছে, ইব্রাহিম জাদরান। আমার তো ইব্রাহিম জাদরানের খেলা সেরা লাগে ভাই, সেরা। আটাল আছে, সাদিকুল্লাহ আটাল, এরা রয়েছে, ঠিক আছে। তারপরে বোলারদের মধ্যে তো বললে লাভ নেই, রাশিদ খান রয়েছে, ঠিক আছে। রাশিদ খান তো বলেওছে যে রোহিত শর্মা, বিরাট কোহলি আমার মতে খেলছে ভবিষ্যতে গিয়ে
2027 ওয়ার্ল্ড কাপ, এবং আমি ওদের বিরুদ্ধে খেলার জন্য খুব এক্সাইটেড। অবশ্যই। ঠিক আছে, রাশিদ খান রয়েছে। এই আফগানিস্তানের টিমকে কিন্তু হালকা নিলে হবে না, আমি সেটাই বলছি যে ওরা ওডিআইতে খুব সুন্দর পারফরমেন্স করে, এবং আমি চাইও যেন ম্যাচটা ফাইট হোক। ঠিক আছে, আর আফগানিস্তানের মতো টিম যদি এই সিরিজের মধ্যে একটা ম্যাচ যদি ইন্ডিয়াকে জিতে যায় না, ইন্ডিয়ার সাথে গিয়ে ওরা যা কনফিডেন্স পাবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি চাই আফগানিস্তানের বিরুদ্ধে না কোনোদিন হেট আসে না, ইন্ডিয়া হারুক সেটা বলছি না আমি, যেন ফাইটটা হোক অন্তত, যে ফাইট একটা দেখতে কাছাকাছি যায় আর কি। তো এখানে প্লেয়ার টু ওয়াচ আউট ফর, আমি মনে করি ইব্রাহিম জাদরান রয়েছে, রহমতুল্লাহ গুরবাজ রয়েছে, আর হচ্ছে তোর শাহিদি ভালো ফর্মে রয়েছে, শাহিদি। আর বোলারদের মধ্যে রাশিদ খানই বলা যেতে পারে, ঠিক আছে, আর কে সেরকম বোলার নেই, মেন বোলারদের আমিনুল হক ফক এদের তো নেয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আর ওদিকে ইন্ডিয়া আফগানিস্তানের এর ম্যাচও হয়েছে এর মধ্যে, যেটার মধ্যে কিন্তু আফগানিস্তান ইন্ডিয়াকে ডিএলএস মেথডে কিন্তু হারিয়ে দিয়েছে। ইন্ডিয়ার এর মধ্যে কে কে ছিল? বৈভব সূর্যবংশী, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, তারপরে প্রভসিমরন সিং, ঠিক আছে, এই ধরনের প্লেয়াররা কিন্তু ছিল। তারপরে গিয়ে 350 রানও করেছে, কিন্তু ডিএলএস মেথডে হেরে গেছে। ওরা ভালো ব্যাটিং করেছে, মুদ্রা কথা হচ্ছে এটা, যে জুনিয়র টিমও কিন্তু উপরে উঠে আসছে। বৈভব সূর্যবংশী কিন্তু ওডিআই খেলছে, আমরা ভবিষ্যতে গিয়ে কিন্তু এটাও দেখতে পারি যে বৈভব সূর্যবংশী আমাদের ইন্ডিয়ান ওডিআই টিমে, এবং যারা এক্সপার্টরা রয়েছে আমি আরো যে দেখছিলাম ওদের মতো, যে বৈভব সূর্যবংশী, দেখ আমরা তো অত টেকনিক্যাল বলতে পারবো না, একটা প্লেয়ারকে দেখে বলে দেবো যে ও এই ওডিআই খেলার জন্য পারফেক্ট রয়েছে ভবিষ্যতে গিয়ে, ঠিক আছে। কিন্তু আমি দেখলাম এটা যে বৈভব সূর্যবংশী কিন্তু ভবিষ্যতে গিয়ে ওডিআই টিমে চান্স পেতে চলেছে। অবশ্যই, আমার এটা রোহিত কোহলি যাওয়ার পর একটা ফরম্যাটে কিন্তু কেউ প্লেয়ার ভাই তৈরি হয় না, ঠিক আছে, তার মধ্যে কিছু কিছু তো ভাই এক্সপেরিয়েন্স হবে, আর ওডিআই তো গায়েবই হয়ে যাচ্ছে দিনে দিনে না, তারপরে দিনে দিনে যাবে। অনেকে হয়তো বলবে যে শুভমান গিল, জয়সওয়াল চলে আসবে, ঠিক আছে, ওইখানটায় 3 নম্বরে ঈশান কিষান থেকে যেতে পারে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার রয়েছে অলরেডি, না কার কোন জায়গা কেউ কে নিয়ে নেবে ভাই, কেউ কিন্তু ওডিআই হয় বা কত, ওডিআই খেলতে এখন কেউ চায়ও না। টি20 আর ওডিআই একমাত্র সার্ভাইভ করছে হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য, ঠিক আছে, আমি এটা মনে করি একমাত্র ওডিআই সার্ভাইভ করছে। অস্ট্রেলিয়ার ওডিআই স্মিথ রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, অস্ট্রেলিয়া ওডিআই কিন্তু টিম পুরো পড়ে গেছে কিন্তু ওখানে, ঠিক আছে। তো এরকম এবার দেখ, এবার আরেকজনের রিটায়ারমেন্ট নিয়ে নিল কেন উইলিয়ামসন, ঠিক আছে। কেন উইলিয়ামসনে কিন্তু এটা কিন্তু এখনকার সব থেকে বড় নিউজ আছে, যেটা হচ্ছে কেন উইলিয়ামসন 3টে ফরম্যাট থেকে টোটাল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। মানে লেজেন্ড বলা যায়, যে 4 ফ্যাব 4 আমরা সবসময় দেখি ফ্যাব 4, ওইটাই আমি বলতে নিয়েছিলাম। এক হচ্ছে স্মিথ, 2 হচ্ছে বিরাট কোহলি, বা 2 না মানে আমি বলছি বিরাট কোহলি, স্মিথ, বিরাট কোহলি, জো রুট আর হচ্ছে উইলিয়ামস, ঠিক আছে। তাহলে এই 4 জনের মধ্যে তাহলে এখন ওডিআই কে খেলছে? ওডিআই কিন্তু এখন বিরাট কোহলি, ঠিক আছে, আর স্মিথ ওডিআই তে রিটায়ার নিয়ে নিয়েছে, জো রুট খেলছে, এই দুজনই আছে। জো রুট একমাত্র প্লেয়ার যে 3টে ফরম্যাট খেলছে, তাছাড়া এদিকে বিরাট কোহলি যেমন টেস্ট থেকে নিয়ে নিয়েছে, তারপর উইলিয়ামসন টেস্ট থেকে নিয়ে নিয়েছে, স্মিথ শুধু টেস্টই খেলে, শুধু টেস্ট খেলে, আর টি20 থেকে নেয়নি নাকি নিয়ে নিয়েছে বল, দেখ ও আর চান্স পাবে, ঠিক আছে, মুদ্রা কথা হচ্ছে এটা, মানে ওটা নিয়ে নেওয়া। আর তুই সবথেকে বড় কথা কি, তুই দেখ এই জায়গাটায় কেন উইলিয়ামসন পুরো দেখ জেন্টলম্যান যে কাকে বলে, তুই 10,000 রান কমপ্লিট আরামসে করতে পারতো, ঠিক আছে। 9,500 রান যে বিরাট কোহলিকে আমরা দেখলাম 10,000 রানের আগে কিছু যায় আসে না, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে লেজেন্ড, যে বলে যে লেজেন্ড, এইভাবে লেজেন্ড তৈরি হয়, যে কোনো রকম এর পিছনে গেল না, যে তোর অ্যাচিভমেন্টের পিছনে 9,500 রান করেছে ইয়েতে টেস্টে রিটায়ারমেন্ট নিয়ে নিল, 7,200 রান 256 রান রয়েছে ওডিআইতে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কোনো ব্যাপার না। আর টি20 উইলিয়ামসন বেশি খেলেনি, তাও 2,500 রান রয়েছে টি20। এটাই বোঝা যাচ্ছে যে কিছু পাওয়ার জন্য খেলে না ভাই, মন জেতার জন্য খেলে, সত্যি কথা। এরা অবশ্যই জিতে নিয়েছে। একটা আমি নিউজ আমার একমাত্র মনে পড়ে উইলিয়ামসনের একটা মুখই দেখলে, কোনটা বলতো, যে বেন স্টোকসের সেই 4 ওই যে ওয়ার্ল্ড কাপ হারলো, আর টুপিটা দিয়ে এরকম করে একটা মুচকি হাসি, কি ছেলে ভাই, না সত্যি। উইলিয়ামসন আর বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্ব অবশ্যই, শুধু অ্যাজ এ ক্রিকেটার না, অ্যাজ এ হিউম্যান বিনও ওর যে ভাই মানে মানসিকতা, ঠিক আছে, টিমের মধ্যে ইনভলভ হোক, ঠিক আছে, এনকারেজ করা হোক, বড় বড় প্লেয়ারদের সাথে সামঞ্জস্য বজায় রেখে যে সব দিক থেকে বলতে গেলে একদম জেন্টলম্যান অফ ক্রিকেট যদি কাউকে উপাধি দেওয়া হয়, আমি মনে করি যে এটা কেন উইলিয়ামসন সবার প্রথমে এটা যোগ্য, ঠিক আছে। আর উইলিয়ামসনের কথা তো আসলাম, তো ওটা থেকে মনে পড়লো 2027 ওয়ার্ল্ড কাপের কিন্তু ওপেনিং আর ক্লোজিং ডেট দিয়ে দিয়েছে, আর কোন ভেন্যুতে কতগুলো খেলা হবে। 4 অক্টোবর থেকে শুরু হতে চলেছে 2027, আর হচ্ছে 19 নভেম্বরের 2 দিন পরে গিয়ে 21
নভেম্বরে হ্যাঁ ভালো হচ্ছে ভাই, শেষ হবে হচ্ছে 19 নভেম্বর ভাই ভুলবো না। ওয়ার্ল্ড কাপ 21 নভেম্বরে গিয়ে 3টে জায়গায় খেলা হচ্ছে, এটা আপনারা অলরেডি জানেন, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর হচ্ছে নামিবিয়াতে। সাউথ আফ্রিকা টোটাল 41টা ম্যাচ হবে, আর হচ্ছে নামিবিয়াতে 3টে হবে, আর জিম্বাবুয়েতে 8টা থেকে 10টার মধ্যে ম্যাচ হবে। ইন্ডিয়ার বেশিরভাগ ম্যাচ সাউথ আফ্রিকার মধ্যেই হতে চলেছে। তো এগুলো তো রয়েছে। আর টিম ইন্ডিয়ার ট্রাভেল কিটও দেখলাম আমি নতুন একখানা, হ্যাঁ একদম সেক্সি, মানে আমার কাছে এখন অব্দি সেক্সিয়েস্ট ট্রাভেল কিট, একদম খুব সুন্দর লাগছে ওদেরকে। আর যদি বাইরের আর কথা বলি, ইন্ডিয়ার তো ম্যাচ মোটামুটি হলোই, ইন্ডিয়া আফগানিস্তানের। আর বাইরের কথা বলতে গেলে বাংলাদেশ কিন্তু 16 বছর পরে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে নিজের হোমের সয়েলে কিন্তু একটা ওডিআই ম্যাচ জিতলো। শুধু সিরিজ না, বাংলাদেশ এখানে তারিফ করতে হবে। নাহিদ রানা অল টাইম 145-এ বল করছে, 150 গতিতে বল করছে। তারপরে হচ্ছে তোর তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর, এই তিনজন কাঁপিয়ে দিয়েছে একদম বাংলাদেশের এই 3 ফাস্ট বোলার মিলে। দুখানা ম্যাচে কিন্তু হেরে গেছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া এখন এরকম অবস্থা, জানি না কি হবে। অস্ট্রেলিয়া তো এই পাকিস্তানের সিরিজে হারলো, হ্যাঁ তাহলে পাকিস্তানের সিরিজ হারলো ব্যাক টু ব্যাক। পাকিস্তানে তাও মানা যায় যে ওরা ইচ্ছা করে পাটা উইকেট বানায়, প্লাস হচ্ছে ওরা স্পিন ট্র্যাক বানায়। আর বাংলাদেশে পেস বোলাররা এখানে ডমিনেট করেছে। এই জিনিসটা অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে পেস ডমিনেট করা মানে কিন্তু বিশাল বড় ব্যাপার। আগাগোড়ায় কিন্তু দেখ বাংলাদেশ কিন্তু হোম ক্রাউডে ভাই বা হোম গ্রাউন্ডে ইন্ডিয়া গিয়েই পারেনি কতবার গিয়ে। ধোনির কিন্তু রেকর্ড ভালো না, কিন্তু ধোনির মতো লেজেন্ডারি ক্যাপ্টেন বাংলাদেশের এগেইনস্টে কিন্তু রেকর্ড ভালো না। তাহলে মোটামুটি এই ছিল মোটামুটি ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে যা যা চলছে আমরা এগুলো কভার করে দিলাম ভিডিওর মধ্যে। প্রিভিউ নিয়ে তো সেরকম কিছু বলার থাকে না, বেস্ট 11টাই মেনলি ছিল আর নিউজগুলো দেওয়ার ছিল আপনাদের, এটাই মুদ্রা কথা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে যেতে পারেন, যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশন দাবিয়ে দেবেন। আমরা কিন্তু রিভিউ নিয়ে আসবো প্রথম ম্যাচের পরে, অবশ্যই প্রত্যেকটা ম্যাচের এরকমভাবে আমরা কিন্তু অ্যানালাইসিস নিয়ে আসি। আজকের মতো এইটুকু রাখলাম, গুড বাই।